আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান ইস্যুতে চীনের ৫ দফা প্রস্তাব, যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে চীন। কলকাতার রাস্তায় জুমার নামাজ পড়তে বাধা পুলিশের, ব্যাপক উত্তেজনা। ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। শিকাগোয় ইনসানিয়া রিলিফের তৃতীয় রক্তদান কর্মসূচি সম্পন্ন। মাশরাফিকে কাঠগড়ায় দাঁড় করালেন সার্জিস আলম। এবার বিস্তারিত। ইরানের বর্তমান পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরান সংকট নিরসনে বেইজিং এর অবস্থান ও পাকিস্তান চীন যৌথ উদ্যোগের কথা জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান ও এই অঞ্চলে যে সংঘাত চলছে তা আদৌ ঘটা উচিত ছিল না। এই সংঘাত ইরান ও প্রতিবেশী দেশগুলোর জনগণের অপূরণীয় ক্ষতি করেছে। এর নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের স্থিতিশীলতার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে। বিবৃতিতে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হয়েছে, তবে এ ধারা বজায় রাখার উপর জোর দিয়ে মন্ত্রণালয় বলছে, যেহেতু আলোচনার দরজা একবার খুলেছে, এটি আর বন্ধ করা উচিত হবে না। চীন মনে করে আলোচনার মাধ্যমে সমাধানই একমাত্র সঠিক পথ এবং সামরিক শক্তির ব্যবহার একটি মৃত গলি। এছাড়া বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে পারস্য উপসাগরীয় নৌপথগুলো যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে চীন ও পাকিস্তান যৌথভাবে ৫ দফার একটি শান্তি উদ্যোগ নিয়েছে। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যপ্রাচ্য শান্তি সংক্রান্ত প্রস্তাব অনুযায়ী কাজ করে যাবে এবং টেকসই শান্তি অর্জনে গঠনমূলক ভূমিকা পালন করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে চীন তেল কেনার আগ্রহ প্রকাশ করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১% বেশি বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতির পর তেলের এই মূল্য বৃদ্ধি ঘটে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম $১.১৭ বা ১.১১% বেড়ে প্রতি ব্যারেল $১০৬.৮৯ দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ডব্লিউটিআই দাম $১.১০ বা ১.০৯% বেড়ে ব্যারেল প্রতি $১০২.২৭ বিক্রি হচ্ছে। ট্রাম্পের বিবৃতির পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে চলমান উত্তেজনাও তেলের বাজারকে প্রভাবিত করেছে। গত বৃহস্পতিবার ওই প্রণালী দিয়ে অন্তত ৩০টি জাহাজ পার হওয়ার খবর পাওয়া গেলেও জাহাজ আটক বা হামলার শঙ্কা এখনো কাটেনি। মূলত এই অস্থিরতার কারণেই বিনিয়োগকারীরা তেলের দাম বাড়ার পূর্বাভাস পাচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একদল মুসল্লির বাঘ বিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার ১৫ মে দুপুরে রাজাবাজার ক্রসিং এলাকায় রাস্তার উপর নামাজ আদায় করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয় সূত্র পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের সময় রাজাবাজার ক্রসিং এর রাস্তার একাংশ জুড়ে নামাজ পড়তে শুরু করে স্থানীয় কিছু মুসলিম যুবক। জনবহুল ওই সড়কে নামাজ পড়ার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ওই যুবকদের তীব্র বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনরত যুবকদের দাবি, তারা পূর্বের মতোই রাস্তায় নামাজ আদায় করবেন এবং পুলিশের দেওয়া কোনো বাধা মানবেন না। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও সরকার বদলের পর জনভোগান্তি রোধে নতুন কিছু নিয়মকানুন জারি করা হয়েছে। অনেক বাসিন্দা এসব নিয়ম সম্পর্কে পুরোপুরি অবগত না থাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত রাজাবাজার এলাকায় পৌঁছায় স্থানীয় থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এবং দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজাবাজার ও আশপাশের মুসলিম অধ্যুষিত এলাকায় বেশ কিছু সময় ধরে থমথমে অবস্থা ও চাঞ্চল্য বিরাজ করে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ব্যস্ত সড়কে এভাবে নামাজ পড়লে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে কলকাতা পুলিশ। তবে নতুন করে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য রাজাবাজার ক্রসিং ও আশপাশের এলাকায় অতিরিক্ত নজরদারি এবং কড়া পুলিশি পাহারা অব্যাহত রাখা হয়েছে। বেইজিং এ চলমান বৈঠক শেষ না হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন।
মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। তবে এই বিষয়ে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প জানান, বৃহস্পতিবার 14 মে দুই নেতার আলোচনার সময় সি জিনপিং ইরানের কাছে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশনে সাক্ষাৎকারটি সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। এতে আরও কি তথ্য উঠে আসে সেদিকেও নজর রাখছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের শিকাগোয় আত্মমানবতার সেবায় নিয়োজিত সংগঠন ইনসানিয়া রিলিফের উদ্যোগে সম্পন্ন হলো তাদের তৃতীয় রক্তদান কর্মসূচি। গত শনিবার আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি স্থানীয় প্রবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 2022 সালের জানুয়ারিতে একদল বাংলাদেশি প্রবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটির দীর্ঘ 3 বছর ধরে আমেরিকার খ্যাতনামা ব্লাড ডোনেশন সেন্টার ভাইটালেন্ট এর সাথে যৌথভাবে কাজ করে আসছে। এবারের কর্মসূচিতেও রক্তদাতাদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অংশগ্রহণকারীরা জানান, জীবন বাঁচাতে রক্তদান করতে পারা এবং সদকায়ে জারিয়ার অংশ হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী শাহিন সালামের তত্ত্বাবধানে এতে অংশ নেন সংগঠনের বোর্ড মেম্বার এবং এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। সফল আয়োজন শেষে ইনসানিয়া রিলিফের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান ভূঁইয়া শ্যামল সকল রক্তদাতা, ভলান্টিয়ার এবং ভাইটালেন্টের কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা ব্যক্ত করেন যে প্রতি বছর এই মহৎ কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ লক্ষ্যে তিনি দেশ ও বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন। এবার দেশের খবর। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার 14 মে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে মাশরাফির রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টে সার্জিস আলম লেখেন, ডিয়ার মাশরাফি, 2018 সালের নির্বাচনে নড়েল 2 আসনে মোট ভোটার ছিল 3,17,844 জন। এর মধ্যে ভোট পড়েছিল 2,79,702টি, যা মোট ভোটের প্রায় 88%। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাশরাফি বিন মুর্তজা পেয়েছিলেন 2,71,210 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান পান 7,883 ভোট। এই ফলাফল উল্লেখ করে সার্জিস লেখেন, যেদিন আপনি এই স্যারডন ব্যাটম্যান মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসি মুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই। তিনি আরো লেখেন, মাশরাফি চাইলে 2024 সালের নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারতেন, কিন্তু তিনি তা না করে আবারও নির্বাচন করেছেন এবং পরে হুইপের পদও নিয়েছিলেন। পোস্টে সার্জিস আলম আরো লেখেন, সারা জীবন ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ভোট ফিক্সিং এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে নয়েল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছিল। পোস্টের শেষাংশে তিনি লেখেন, সরি ভাই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত মাশরাফি বিন মুর্তজার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ সভাপতি, ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। বুধবার 13 মে ঘরোয়া পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ সম্পন্ন হয়। সাদিক কায়েমের স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। পেশায় এমবিবিএস চিকিৎসক আনিকা ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আইয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভিন আসমার মেয়ে। তার গ্রামের বাড়ি কুমিল্লার 14গ্রাম উপজেলায়। সাদিক কায়েম ও আনিকা ফরায়েজির আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিয়ের আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ ডাকসুর প্রতিনিধিরা আকদ অনুষ্ঠানে অংশ নেন। এদিন আকদের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার পর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের আসার কথা রয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্য কোনো দিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।